নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞানের দ্বাদশ অধ্যায়ের একটি অঙ্কের সমাধান দেখানো হলো। আজকে হিসাব বিজ্ঞানের 12তম অধ্যায়ের পারিবারিক যে অঙ্ক আছে সেই অঙ্ক তোমাদের সামনে আমি আলোচনা করব। শিক্ষার্থীরা প্রতি বছর বোর্ড পরীক্ষায় এই অধ্যায় থেকে কিন্তু একটি অঙ্ক আসে, আর এই অঙ্কটি কিন্তু অত্যন্ত সহজ একটা অঙ্ক, অর্থাৎ অন্যান্য অঙ্কের মতো এটার মধ্যে তেমন কোনো ঝামেলা নেই। আমরা যদি নিয়মিত কয়েকদিন অনুশীলন করি তাহলে সহজেই এই অঙ্কটি সমাধান করতে পারবো। আমরা দেখি আমাদের বোর্ডে যে অঙ্কটি দেওয়া আছে, জনাব নোবেল ৪৫,০০০ টাকা বেতনে একটি শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করেন। এছাড়া তিনি একটি নৈশ বিদ্যালয়ে পার্ট টাইম শিক্ষকতা করে প্রতি মাসে ১০,০০০ টাকা সম্মানী পান। ২০১৯ সালের ৩১শে ডিসেম্বর তারিখে তার পরিবারের অন্যান্য লেনদেন নিম্নরূপ। সেই লেনদেনগুলো হলো খাদ্য সামগ্রী ক্রয় ৫০,০০০ টাকা, বাড়ি ভাড়া প্রদান ৭২,০০০ টাকা, দৈনন্দিন বাজার খরচ ৪০,০০০ টাকা, টেলিভিশন ক্রয় ৩০,০০০ টাকা, তৈজসপত্র ক্রয় ১০,০০০ টাকা, খবরের কাগজ বিক্রয়, এটাকে মার্কিং করে রাখি আলাদা করে, খবরের কাগজ বিক্রয় ১০,০০০ টাকা। এটা মার্কিং করার কারণ হলো কি, যে বিক্রয় করে কিন্তু টাকাটি কিন্তু পাওয়া গেছে, এই জন্য। উপযোগ বিল ২১,০০০ টাকা। উপযোগ বিল বলতে আমরা বিদ্যুৎ, গ্যাস, পানি এই বিলটাকে একত্রে আমরা উপযোগ বিল বলে থাকি। আসবাবপত্র ক্রয় ২০,০০০ টাকা ও মোবাইল ফোন ক্রয় ২৫,০০০ টাকা। আমাদের ক নম্বর যে সমাধান তারা করতে বলেছে যে মূলধনজাত ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। মূলধনজাত ব্যয়টা কি? যে খাতে আমাকে বারবার অর্থ খরচ করতে হয় না, একবার অর্থ খরচ করার পরে আমরা অনেক বছর সেই ব্যয়ের খাত থেকে আমরা সুবিধা ভোগ করে থাকি, যেমন টেলিভিশন ক্রয়, মোবাইল ফোন ক্রয়, আসবাবপত্র ক্রয়, বাড়ি নির্মাণ বা জমি ক্রয়। এরকম আমাদের অসংখ্য খাত থাকে যেখানে একবার অর্থ খরচ করার পরে আমরা দীর্ঘ অনেক বছর সেখান থেকে সুবিধা ভোগ করে থাকি। এই খাতে যেহেতু বারবার অর্থ খরচ করতে হয় না, এই জন্য এই জাতীয় ব্যয়কে বলা হয় মূলধনজাত ব্যয়। এখন আমরা যদি এখানে তাকাই, এই তথ্যগুলো দেওয়া আছে, এর মধ্যে মূলধনজাত ব্যয় আমরা দেখতে পাচ্ছি খাদ্য সামগ্রী ক্রয়, এটা কিন্তু নিয়মিত ব্যয়ের একটি খাত। বাড়ি ভাড়া প্রদান প্রতি মাসে দিতে হয়, এটা নিয়মিত ব্যয়। দৈনন্দিন বাজার খরচ, এটা নিয়মিত ব্যয়। টেলিভিশন ক্রয়, টেলিভিশনটা কিন্তু বারবার কেনার প্রয়োজন হয় না। এই যে দেখতে পাচ্ছ ক নম্বর সমাধানে টেলিভিশন ক্রয়, এখানে ৩০,০০০ টাকা। তারপরে তৈজসপত্র ক্রয়, তৈজসপত্র বলতে আমরা পরিবারে যে রান্না বান্না বা খাবার দাবারের জন্য যে উপকরণগুলো ব্যবহার করে থাকি, গ্লাস, প্লেট, এগুলোকে বলা হয় তৈজসপত্র। তৈজসপত্র কিন্তু কেউ বারবার ক্রয় করে না, এটা ১০,০০০ টাকা। দেখতে পাচ্ছ তৈজসপত্র ক্রয় ১০,০০০ টাকা। তারপরে এখানে আসবাবপত্র ক্রয় ২০,০০০ টাকা। চেয়ার, টেবিল, খাট, আলমারি, যে কোনো জিনিস এটা হতে পারে, এটা সম্পত্তি, এটা বারবার কিনতে হয় না, যার ফলে আসবাবপত্র ক্রয় ২০,০০০ টাকা। এবং সর্বশেষ এখানে মোবাইল ফোন ক্রয়, মোবাইল ফোন ক্রয়টা কিন্তু আমাদের বারবার করার প্রয়োজন নেই, আমরা একবার ক্রয় করলে অনেক বছর এটা ব্যবহার করতে পারবো, যার ফলে মোবাইল ফোন ক্রয়টাও কিন্তু মূলধনজাত ব্যয়ের মধ্যে আসবে। তো টোটালি এখানে মূলধনজাত ব্যয় আমার ৮৫,০০০ টাকা। সুতরাং কর উত্তর হবে এখানে ৮৫,০০০ টাকা। শিক্ষার্থীরা এখানে খ নম্বরে যেটা আমাকে করতে বললো, প্রাপ্তি ও প্রদান হিসাব প্রস্তুত করো। এখানে তো বলেছে যে প্রাপ্তি আর প্রদান হিসাব প্রস্তুত করো। অনেক সময় এখানে নগদ তহবিল বের করতেও বলতে পারে, কারণ নগদ তহবিল বের করো আর প্রাপ্তি প্রদান বের করা কিন্তু একই কথা। প্রাপ্তি প্রদান হিসাবটা বের করার উদ্দেশ্য হলো তার পরিবারে বছর শেষে হাতে নগদ কত টাকার পরিমাণ আছে বা তার হাতে কত টাকা আছে, এটা বের করার জন্যই কিন্তু প্রাপ্তি প্রদানটা তৈরি করতে হয়। এখানে খ নম্বর প্রাপ্তি প্রদান হিসাব, এখানে প্রাপ্তির সময় টাকা এবং প্রদান সময় এখানে টাকা এখানে দেওয়া আছে। এখন প্রাপ্তির পাশে সর্বপ্রথম আসবে বিগত বছরের যদি নগদ তহবিল থাকে, প্রতি বছর তো নগদ তহবিল বের করে। এখন বিগত বছর যেমন এটা ২০১৯ সালের, তার পরিবারের তথ্য দেওয়া আছে, তার ১৮ সালে তো নগদ তহবিল থাকতে পারে, সেটা আমাদেরকে শুরুতে দিতে হবে বা দেখাতে হবে। এখন এই অঙ্কের মধ্যে কোথাও বিগত বছরের নগদ তহবিল সম্পর্কে কোনো তথ্য দেওয়া নাই, যার ফলে এই বিগত বছরের নগদ তহবিলটা এখানে দেখানো যাবে না। তো এখানে জনাব নোবেল ৪৫,০০০ টাকা বেতনে একটি শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করেন। এই বেতন পাওয়ার ফলে তার পরিবারে নগদ টাকার আগমন ঘটে, যার ফলে বেতন এখানে ৪৫,০০০কে আমাকে ১২ দ্বারা গুণ করতে হবে, কারণ এটা বাৎসরিকে রূপান্তর করতে হবে। তার বেতন খাত থেকে তিনি পাচ্ছেন ৫,৪০,০০০ টাকা। এবং তিনি একটি নৈশ বিদ্যালয়ে পার্ট টাইম শিক্ষকতা করেন। প্রতি মাসে তিনি ১০,০০০ টাকা সম্মানী পান। এই যে পার্ট টাইম চাকরি, এখানে ১,২০,০০০ টাকা, ১০,০০০-এর সাথে ১২ গুণ দিলে এখানে ১,২০,০০০ টাকা বের হবে। এবং
খবরের কাগজ বিক্রয়, তার পরিবারে নিয়মিত পত্রিকা রাখা হয়, তিনি বিক্রি করে সেখানে 10,000 টাকা পাচ্ছেন। এটা খবরের কাগজ বিক্রয় 10,000 টাকা। শিক্ষার্থীরা এবার দেখতে হবে যে তার পরিবারে কোন কোন খাতে তিনি অর্থ খরচ করেন। এই খবরের কাগজ বিক্রয় এটা বাদে এই প্রতিটা লেনদেনে কিন্তু তিনি অর্থ প্রদান করেন। যেমন খাদ্য সামগ্রী ক্রয়, দেখতে পাচ্ছ খাদ্য সামগ্রী ক্রয় 50,000 টাকা, বাড়ি ভাড়া প্রদান 72,000 টাকা, এখানেও বাড়ি ভাড়া প্রদান 72,000 টাকা। টেলিভিশন ক্রয়, দৈনন্দিন বাজার খরচ, দৈনন্দিন বাজার খরচ এখানে 40,000 টাকা। টেলিভিশন ক্রয় কিন্তু কোনো ব্যয় না, কিন্তু পরিবার থেকে অর্থ চলে যায়, যার ফলে টেলিভিশন ক্রয় এখানে 30,000 টাকা। এই যে টেলিভিশন ক্রয় এখানে 30,000 টাকা। উপযোগ বিল 21,000 টাকা, এখানেও দেখতে পাচ্ছ উপযোগ বিল এখানে 21,000 টাকা। আসবাবপত্র ক্রয় 20,000 টাকা, এখানেও আসবাবপত্র ক্রয় 20,000 টাকা। আর মোবাইল ফোন ক্রয় এখানে 25,000 টাকা। অর্থাৎ প্রধানের পাশে কোনটা ব্যয় কোনটা সম্পদ এটা দেখার কোনো প্রয়োজন নেই, অর্থ চলে গেছে, এটা আমাকে অবশ্যই সেই লেনদেনটাকে প্রধানের পাশে দেখাতে হবে। এখন টোটাল তার প্রাপ্তি 6,70,000 টাকা, এবং এটা দুই দিকে দেখানোর পর যেটা আনতে হবে, এবং এই প্রাপ্তি থেকে প্রথমটা মাইনাস করলে তার পরিবারে হাতে নগদ এখানে আছে 4,02,000 টাকা। শিক্ষার্থীরা তার প্রাপ্তি প্রদান নির্ণয়ের মাধ্যমে আমরা জানতে পারলাম তার পরিবারে এই বছর শেষে হাতে নগদের পরিমাণ হলো 4,02,000। শিক্ষার্থীরা এখন আমরা গ নম্বরে আয় উদ্বৃত্ত বা ঘাটতির পরিমাণটা নির্ণয় করব। দেখতে পাচ্ছ গ নম্বরে এখানে আয় ব্যয় বিবরণী। এখন এই আয় ব্যয় যে বিবরণী এখানে দুইটা অংশ থাকবে, একটা আয়ের পরিমাণ আমাকে বের করতে হবে, এবং অপরটি আমাকে সেই আয় থেকে ব্যয়ের পরিমাণটা বাদ দিতে হবে। এখন আমাদের এখানে আয়ের মধ্যে তিনি বেতন পান 45,000 টাকা প্রতি মাসে, সেখানে বাৎসরিক বেতন তার 5,40,000 টাকা। তিনি পার্ট টাইম চাকরি করেন, পার্ট টাইম চাকরি সেখান থেকে বেতন বাৎসরিক পান তিনি 1,20,000 টাকা। আর তিনি খবরের কাগজ বিক্রি করেন তার পরিবারে, এই জন্য এটা 10,000 টাকা। টোটাল তার আয় হলো 6,70,000 টাকা। এখান থেকে আমাকে ব্যয়টা বাদ দিতে হবে। তো এই যে এখানে যে তথ্য দেওয়া আছে, অন্যান্য তথ্য যে দেওয়া আছে, এখান থেকে খবরের কাগজ বিক্রয় বাদে বাকি সব তথ্য কিন্তু আমরা প্রাপ্তি প্রদান হিসাব করার সময় কিন্তু প্রদানের পাশে উপস্থাপন করেছিলাম, কারণ এই সমস্ত খাত থেকে অর্থ চলে গিয়েছে। কিন্তু তার মানে কিন্তু এইটা না, সমস্ত লেনদেনই কিন্তু ব্যয়। এখানে ব্যয় কিন্তু যেমন খাদ্য সামগ্রী ক্রয়, এটা কিন্তু পরিবারের একটা ব্যয়ের খাত। এখানে খাদ্য সামগ্রী ক্রয় 50,000 টাকা, বাড়ি ভাড়া প্রদান 72,000 টাকা, বাড়ি ভাড়া প্রদান এখানে 72,000 টাকা। দৈনন্দিন বাজার খরচ 40,000 টাকা, দেখতে পাচ্ছ দৈনন্দিন বাজার খরচ 40,000 টাকা। এবং তার এখানে উপযোগ বিল আছে, এই যে উপযোগ বিল এখানে 21,000 টাকা। এই যে এটাই 1, 2, 3, 4 এই চারটা লেনদেন তার কিন্তু ব্যয়ের খাত। টেলিভিশন ক্রয় এটা কিন্তু ব্যয়ের কোনো খাত না, এই জন্য এখানে দেখানো যাবে না। প্রদেশপত্র ক্রয় কিন্তু নিয়মিত কোনো ব্যয়ের খাত না। আসবাবপত্র ক্রয় এবং মোবাইল ফোন ক্রয় এটা কিন্তু নিয়মিত কোনো ব্যয়ের খাত না, বিধায় এটাকে কখনোই ব্যয়ের পাশে দেখানো যাবে না। তার টোটাল এখানে ব্যয় এসেছে 1,83,000 টাকা। আয় থেকে ব্যয়টা বাদ দিলে তার আয় উদ্বৃত্ত 4,87,000 টাকা। এখানে আমরা আয় উদ্বৃত্তের পরিবর্তে ব্যয় অতিরিক্ত আয়ও লিখতে পারি। শিক্ষার্থীরা আমরা আয় উদ্বৃত্ত বা তার ঘাটতির পরিমাণ আমরা গ নম্বরে এখানে বের করলাম। তার কিন্তু ঘাটতি হয় নাই, তার কিন্তু এখানে আয় উদ্বৃত্তটা কিন্তু বের হয়েছে। ঘাটতি কখন হবে? ঘাটতি তখনই হবে যখন তার আয়ের থেকে ব্যয়টা বেশি হবে, তখন সেটা ঘাটতি, তখন হবে এখানে ব্যয় উদ্বৃত্ত। তো আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছো। ইনশাল্লাহ আগামীতে তোমাদের সামনে আমি নতুন ভিডিও নিয়ে হাজির হব। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।